নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না। হেলাল হাফিজের কবিতা যে তুমি নিউট্রন বোম বোঝো কিন্তু মানুষকে বোঝো না। তো আমরা সবাই 24-এর গণ আন্দোলন, ছাত্র জনতার গণ আন্দোলন, ছাত্র জনতার বিপ্লব দেখেছি। ঠিক এইরকমই একটি বিপ্লব, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছিল 1969 সালের বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে, যার ফলে পৃথিবীর অন্যতম একজন ফিল্ড মার্শাল আইয়ুব খান, স্বৈরাচারী আইয়ুব খানের গদি কেঁপে কেঁপে নড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এই আন্দোলনের ফলে বাংলাদেশের বাঙালিরা, বাংলাদেশিরা লাভ করেছিল স্বাধীনতা বা মুক্তি। তো সেই গণ আন্দোলন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা রাখি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনলে সাধারণ মানুষের তো উপকার হবেই, যারা বাংলা, ইংরেজি বা আর্টসের বিষয়ে অনার্স মাস্টার্স পড়ে তাদের জন্য এটা অনেকটা উপকারী হবে বলে আমি মনে করছি। তো আজকে আমরা আলোচনা করছি 1969 সালের গণ অভ্যুত্থান, বাঙালির স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত পর্যায় 1969 সালের গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্য দিয়েই সত্যিকারের লৌহ মানব, পৃথিবীর অন্যতম ফিল্ড মার্শাল স্বৈরাচারী আইয়ুব খানের শাসনের পতন ঘটে এবং বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন চূড়ান্ত পরিণতি অর্জন করে। এই গণ আন্দোলনের মধ্য দিয়েই পাকিস্তানের রাজনীতিতে গুণগত পরিবর্তন তো ঘটেই এবং পাকিস্তান সম্পর্কে পূর্ব পাকিস্তানের মানুষের মোহ একেবারেই কেটে যায়। 1969 সালের গণ অভ্যুত্থানের চূড়ান্ত পরিণতি হলো 1971 সালের বাঙালির স্বাধীনতা বা বাংলাদেশি মানুষের মুক্তি। প্রশ্ন হলো, এই গণ অভ্যুত্থান কেন হয়েছিল বা কিভাবে হয়েছিল সেটা আমাদের জানা দরকার। গণ অভ্যুত্থানের পটভূমি যদি বলি, অর্থাৎ কারণগুলো কি, এর পিছনে কি কারণে গণ অভ্যুত্থান হয়েছিল, অনেকগুলো কারণ রয়েছে, আমরা একটি একটি করে আলোচনা করছি। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র জনতাকে সব সময় সোচ্চার থাকতে হয়েছে। ভাষাকে কেন্দ্র করে 1952 সাল থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তা কখনো থেমে যায়, আবার কখনো তা দুর্বার গতিতে এগিয়ে চলেছিল। 1952 সালের পর ছাত্ররা 1962 সালে প্রথম সামরিক শাসন বিরোধী জাগরণ ঘটায়। এরপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন ও শোষণ থেকে বাঙালির সার্বিক মুক্তির জন্য শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা দাবি ঘোষণা করলে, যাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়, এই দাবি ঘোষণা করলে আপামর বাঙালি এই কর্মসূচির পশ্চাতে ঐক্যবদ্ধ হয়। 6 দফার পক্ষে ব্যাপক জনমত গড়ে উঠতে দেখে শাসক গোষ্ঠী ভীষণভাবে শঙ্কিত ও আতঙ্কিত হয়ে পড়ে। এই কর্মসূচিকে ভণ্ডুল বা নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের উপর শুরু করা হয় কঠোর দমন পীড়ন। 1966 সালের 8 মে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার এবং পরে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসাবে অভিযুক্ত করা হয়। শেখ মুজিবকে এবং বাঙালির মুক্তি সংগ্রামকে ধ্বংস করাই ছিল আইয়ুব খানের উদ্দেশ্য। এই মামলার পর থেকেই পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। 1968 সালের জুন মাস থেকে 1969 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলা ষড়যন্ত্র মামলার সওয়াল জবাব অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানকে শোষণের করুণ কাহিনী প্রকাশিত হয়ে পড়ে এবং এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই শেখ মুজিবকে গ্রেপ্তার করে মিথ্যাভাবে মামলায় জড়ানো হয়েছে বলে বাঙালির নিকট প্রতিভাত হয়, অর্থাৎ বাঙালির কাছে এটাই মনে হয়। পূর্ব পাকিস্তানের সরকারি দমন নীতি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা দায়েরের ফলে জনগণের ক্ষোভ এবং অসন্তোষ যখন বিস্ফোরণ উন্মুখ, ঠিক তখনই 1968 সালের নভেম্বর মাসে পশ্চিম পাকিস্তানে ছড়িয়ে পড়ে আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন। আবার বলছি, পশ্চিম পাকিস্তানে কিন্তু আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল।
পশ্চিম পাকিস্তানের ছাত্র মিছিলে পুলিশের গুলিবর্ষণ এবং পিপুলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো, ন্যাপ আরেকটা দল, ন্যাপের প্রধান ওয়ালি খান সহ বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করলে সেখানে আন্দোলন তুঙ্গে ওঠে এবং এই আন্দোলন মুলতান, পাকিস্তানের মুলতান, করাচি, লাহোর, পেশোয়ার, হায়দ্রাবাদ সহ সারা পশ্চিম পাকিস্তানে ছড়িয়ে পড়ে। অর্থাৎ 1969-এর গণ আন্দোলন শুধু বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান নয়, পশ্চিম পাকিস্তানের বড় বড় শহর মুলতান, করাচি, লাহোর, পেশোয়ার, হায়দ্রাবাদ সহ সব পশ্চিম পাকিস্তানে ছড়িয়ে পড়ে। এটাই হলো স্বৈরাচারী শাসনের কুফল। পশ্চিম পাকিস্তানের ছাত্র জনতার আন্দোলনের প্রতিক্রিয়া দ্রুত পূর্ব পাকিস্তানে দেখা দেয়। এখানেও শুরু হয় আইয়ুব বিরোধী আন্দোলন। 19 নভেম্বর 1968 সালের বিকেলবেলা পূর্ব পাকিস্তানি সংগ্রামী ছাত্র সমাজের নামে বর্তমান বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে পশ্চিম পাকিস্তানের সরকারি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয়। পূর্ব পাকিস্তানের বিভিন্ন পেশার মানুষ এই ঘটনার প্রতিবাদ জ্ঞাপন করেন। ছাত্র সমাজ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানায়। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি ন্যাপ মুজাফফর এই আহ্বানে সাড়া দেয়। মাওলানা ভাসানীও এ সময় আইয়ুব বিরোধী আন্দোলনে সামিল হয়। অটোরিকশা চালকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভাসানী 7 ডিসেম্বর 1968 সালে ঢাকা শহরে হরতালের ডাক দেন। এদিনের হরতালে পুলিশের গুলিতে 3 জন নিহত এবং 30 জন আহত হয়। আরও অনেককে গ্রেপ্তার করা হয়। এই হত্যাকাণ্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে 8 ডিসেম্বর ঐক্যবদ্ধভাবে হরতাল পালন করা হয়। 13 ডিসেম্বর আওয়ামী লীগ সহ আহত নির্যাতন প্রতিরোধ দিবসকে সকল বিরোধী দল সমর্থন করে। 14 ডিসেম্বর নির্যাতন বিরোধ দিবসকে সকল বিরোধী দল সমর্থন করে। 14 ডিসেম্বর ভাসানী ন্যাপের পক্ষ থেকে ঘেরাও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সারা ডিসেম্বর মাস প্রদেশব্যাপী মিছিল, প্রতিবাদ ও হরতাল চলতে থাকে বা অব্যাহত থাকে। এভাবে আন্দোলনের সাথে মাওলানা ভাসানীর সম্পৃক্ততা, মজলুম জননেতা মাওলানা ভাসানী এবং আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোর একের পর এক কর্মসূচি পালনের ফলে আন্দোলন দানা বেঁধে ওঠে এবং পশ্চিম পাকিস্তানের ঘটনাবলীর সাথে পূর্বাঞ্চলে জনগণকে সংযুক্ত করার ফলে পাকিস্তানের 20 বৎসরের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো পূর্ব ও পশ্চিমাংশের মানুষ একযোগে রাজপথে নামে গড়ে ওঠে 1969-এর গণ আন্দোলন। এই 1969-এর গণ আন্দোলনে ছাত্র সংগ্রাম কমিটি তারা তাদের মূল্যবান 11 দফা কর্মসূচি পেশ করেছিল। সেই 11 দফা কর্মসূচি নিয়ে এখন আমরা আলোচনা করছি। সারা পূর্ব পাকিস্তানের রাজনীতির চেহারা যখন সাধারণভাবে আন্দোলনমুখী, যখন বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ স্বৈরশাসনের প্রতিবাদে উচ্চকিত, তখন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবার প্রয়াসে 1969 সালের 5 জানুয়ারি 3টি ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়নের 2 গ্রুপ ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এবং ডাকসু একত্রিত হয়ে ছাত্র সংগ্রাম কমিটি গঠন করে এবং এই কমিটি আন্দোলনের কর্মসূচি হিসাবে 11 দফা দাবি প্রণয়ন করে। 11 দফা কর্মসূচির মধ্যে সমাজের প্রতিটি শ্রেণীর দাবি দাওয়াকে অন্তর্ভুক্ত করা হয় ও এছাড়া অন্তর্ভুক্ত হয় আওয়ামী লীগের 6 দফা কর্মসূচি। সংগ্রাম কমিটি গঠন ও 11 দফা ঘোষণার মাধ্যমে রাজনীতির ক্ষেত্রে ছাত্রদের প্রাধান্য স্পষ্ট হয়ে ওঠে এবং আইয়ুব বিরোধী আন্দোলনে গতি সঞ্চার হয়। এই অবস্থায় রাজনীতিতে পিছিয়ে পড়া পাকিস্তানের মধ্য ও ডানপন্থী 8টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ 8 দফা কর্মসূচির ভিত্তিতে 1969 সালের 8 জানুয়ারি গঠন করে গণতান্ত্রিক সংগ্রাম কমিটি। এই কমিটি অহিংস, সংঘবদ্ধ ও সুশৃঙ্খল গণ আন্দোলন গড়ে তোলার সংকল্প এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার কথা ঘোষণা করে।
ভাসানী ন্যাপ ও ভুট্টোর পিপুলস পার্টি এ জোটের বাইরে থাকে, তবে আন্দোলনের নেতৃত্ব ইতোমধ্যেই ছাত্রদের হাতে চলে যায়। এখন আমরা এই গণ অভ্যুত্থান নিয়ে একটু একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 5 থেকে 6 মিনিট হয়তো লাগবে। আশা রাখি ধৈর্য সহকারে সবাই শুনবেন, অনেক তথ্য পাবেন। তো এই 1969 সালের গণ অভ্যুত্থানে 11 দফা দাবিতে 17 জানুয়ারি থেকে পূর্ব পাকিস্তানের ছাত্ররা আন্দোলন শুরু করে। ছাত্র সংগ্রাম কমিটি 17 জানুয়ারি 1969 সালে হরতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সভা আহ্বান করে। একই দিনে গণতান্ত্রিক সংগ্রাম কমিটিও পল্টন ময়দানে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে। এতে উভয় জোটের কর্মসূচি যৌথ কর্মসূচিতে পরিণত হয়। এই কর্মসূচি পালনকালে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ বাধে। এতে জনমনে ভীষণ ক্ষোভের সঞ্চার হয়। পরদিন অর্থাৎ 18 জানুয়ারি প্রতিবাদ দিবস পালিত হয়। এদিনও পুলিশি নির্যাতনে বহু ছাত্র আহত ও গ্রেপ্তার হয়। এই আন্দোলনে 24 জানুয়ারি চরমে পৌঁছে যায়। এদিন হাজার হাজার ছাত্রের মিছিল রাস্তায় নামলে মেডিকেল কলেজ অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশ মিছিলের উপর গুলিবর্ষণ করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান নিহত হন। আসাদের মৃত্যুতে গণজাগরণের বিস্ফোরণ ঘটে। 21 জানুয়ারি ঢাকা শহরে সর্বাত্মক হরতাল পালিত হয়। 22 ও 23 জানুয়ারি প্রতিবাদ মিছিল হয় এবং 24 জানুয়ারি ঢাকা শহরে সাধারণ হরতাল পালনের ডাক দেয়া হয়। 24 জানুয়ারি ঢাকা শহরে যে ঘটনা ঘটে তা ছিল অভূতপূর্ব। এই কারণে এই দিনটিকে পরবর্তী সময়ে গণ অভ্যুত্থান দিবস বলে আখ্যায়িত করা হয়েছে। ওই দিন মানুষের ঢল এবং গণজাগরণের উত্তুঙ্গ জোয়ারে রাজপথ প্লাবিত হয়। 24 জানুয়ারি সকাল থেকেই ছাত্রসহ লক্ষ লক্ষ শ্রমিক, শহরের দরিদ্র ও মেহনতি মানুষ এবং নিম্নবিত্ত অফিস কর্মচারী, দোকানদার, ব্যবসায়ী প্রভৃতি বিভিন্ন পেশা ও শ্রেণীর জনগণ জঙ্গি ও দৃঢ় মনোবল নিয়ে রাজপথে নেমে আসে। শ্রমিক শ্রেণী ও মেহনতি মানুষের অংশগ্রহণে আন্দোলনের রূপ বদলে যায়। হরতাল পূর্ণভাবে সফল হয়। এদিন পুলিশের গুলিতে ছাত্রকর্মী রুস্তুম আলী ও স্কুল ছাত্র মতিউর নিহত হয়। সেদিন ঢাকা শহরের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী তলব এবং রাতে সান্ধ্য আইন বা কারফিউ জারি করতে হয়। এতেও আন্দোলনকে স্তব্ধ করা সম্ভব হয়নি। এই আন্দোলনের জের সারা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে এবং বহু লোক হতাহত হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ৭৬ জন বিভিন্ন পেশার লোক নিহত হয়। এইভাবে এগিয়ে চলছে বাংলার গণজাগরণ। পূর্ব পাকিস্তানে মানুষ হত্যার প্রতিবাদে সারা পশ্চিম পাকিস্তান জুড়ে গণবিক্ষোভ শুরু হয়। সেখানে সেনাবাহিনী তলব করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। এতে এশিয়ার লৌহ মানব বলে খ্যাত কথিত আইয়ুবকে, স্বৈরাচারী আইয়ুবকে বা আইয়ুব খানকে নতি স্বীকার করতে হয়। তিনি বাধ্য হলেন আলোচনার পথে অগ্রসর হতে। 1969 সালের 1 ফেব্রুয়ারি তিনি গণতান্ত্রিক সংগ্রাম কমিটির নেতাদের সাথে আলোচনার জন্য গোল টেবিল বৈঠকের প্রস্তাব দেন। কিন্তু শেখ মুজিবুর রহমান, ভুট্টো সহ আরও রাজবন্দীদের জেলে রেখে আলোচনা সম্ভব ছিল না। ইতিমধ্যে 15 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র হত্যা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়, যেটা বর্তমানে যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হল রয়েছে ইনি। এতে জনগণ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়ে। অর্থাৎ 1969 সালেই কিন্তু বাংলাদেশে জেল হত্যার কালচার শুরু হয়ে গেল। তারা আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান বিচারকের বাসভবন সহ কয়েকজন মন্ত্রীর বাড়ি, গাড়ি ও গণস্বার্থ বিরোধী পত্রিকার অফিস জ্বালিয়ে দেয়।
18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা সেনাবাহিনীতে গুলিতে নিহত হলে আইয়ুব শাসনের জন্য পরিস্থিতি হয়ে ওঠে আরও মারাত্মক। এই ডক্টর শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রফেসর ছিলেন, যার কথা আবু সাইদ শহীদ হওয়ার কয়েকদিন আগে তিনি এই ডক্টর শামসুজ্জামান স্যারের কথা স্মরণ করেছেন যে স্যার, আপনি মরে গিয়ে অমর হয়েছেন, এভাবে বেঁচে থাকা যায় না। তার 2-1 দিন পরেই আবু সাইদ নিহত হয়, শহীদ হয়। তো এই ডক্টর শামসুজ্জোহা সেনাবাহিনীর গুলিতে নিহত হলে আইয়ুব শাসনের জন্য পরিস্থিতি খুবই মারাত্মক হয়ে ওঠে। ঢাকায় জনতা তখন এত ক্ষুব্ধ হয়ে পড়ে যে তারা ক্যান্টনমেন্ট ভেঙে শেখ মুজিবকে মুক্ত করার জন্য জঙ্গি মিছিল সহ ক্যান্টনমেন্টের দিকে ধাবিত হচ্ছিল। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিতে 21 ফেব্রুয়ারি 1969 সালে আইয়ুব খান বাধ্য হয়ে ঘোষণা করলেন যে তিনি পরবর্তী নির্বাচনে আর প্রার্থী হবেন না। এই 21 ফেব্রুয়ারি 1952 সালে কিন্তু বাংলা ভাষার দাবিতে বাংলাদেশের মানুষকে প্রাণ দিতে হয়েছিল। 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র হত্যা মামলা প্রত্যাহার করে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়। শেখ মুজিবের মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের ঘোষণায় আসন্ন গণবিস্ফোরণ অনেকটাই নিয়ন্ত্রণে আসে। গণ আন্দোলন, এই যে গণ আন্দোলন হলো, শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র হত্যা মামলা থেকে তাকে মুক্তি দেয়া হলো, মামলা থেকে প্রত্যাহার মামলা হলেন, এর ফলে গণ আন্দোলনটা অনেকটাই নিয়ন্ত্রণে আসলো। এখন প্রশ্ন হলো, এই যে গণ আন্দোলন, এই যে গণ অভ্যুত্থান, এটা বাংলাদেশের ইতিহাসে এর কি কি ইম্পর্টেন্স বা কি কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে আমরা এখন 5 মিনিটের মতো আলোচনা করব। প্রেসিডেন্ট প্রার্থী না হওয়ার ঘোষণা, অর্থাৎ আইয়ুব খান ঘোষণা করলেন যে উনি 21 ফেব্রুয়ারি 1969 সালে বাধ্য হয়ে তিনি ঘোষণা দিলেন যে আর পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট হবেন না। এই ঘোষণার ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের ফলে এবং শেখ মুজিবের মুক্তি, এই সবই গণ আন্দোলনের বড় বিজয়। 1, প্রেসিডেন্ট আইয়ুব খান আর প্রেসিডেন্ট হবেন না, প্রার্থী হবেন না। 2, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হলো। 3, শেখ মুজিবের মুক্তি দেওয়া হলো। এই 3টি হলো গণ আন্দোলনের প্রাথমিক দিকের বড় সফলতা বা বিজয়। এরপর 23 ফেব্রুয়ারি রেসকোর্সের ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দানের সংবর্ধনা সভায় ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বাংলার নিপীড়িত জনগণের জন্য তার ত্যাগ ও ভালোবাসার নিদর্শন স্বরূপ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তাহলে শেখ মুজিবুর রহমান এতদিন থেকে ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি কিভাবে বঙ্গবন্ধু হলেন? এই 1969 সালের আইয়ুব বিরোধী গণ আন্দোলনে, আগরতলা ষড়যন্ত্র হত্যা মামলা, তার বন্দী হওয়া, আইয়ুব খানের প্রেসিডেন্ট প্রার্থী না হওয়ার ঘোষণা, এর পরে এগুলোর নিদর্শন, তার ত্যাগ এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ তাকে ওই 1969 সালের গণ আন্দোলনের পরে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান বা তৎকালীন রেসকোর্স ময়দানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ঘোষিত হয়। তাহলে আমরা এই লেকচার থেকে এটাও শিখলাম শেখ মুজিব কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন। তো এদিন, অর্থাৎ যেদিন তাকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা দেওয়া হলো, এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তৃতায় ঘোষণা করেন তার দল 6 দফার সাথে এই গণ আন্দোলনের 11 দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাবে। তাহলে 6 দফা আর 11 দফা কত হলো? 17 দফা। 7 মানে কি? ভাগ্য ভালো। তথাকথিত ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির পর বাঙালি স্বার্থের প্রতিনিধিত্বকারী অবিসংবাদিত নেতা হিসাবে এই সময় শেখ মুজিবের আত্মপ্রকাশ ঘটে। অবিসংবাদিত নেতা মানে ইনি একজন নেতা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গণ আন্দোলনের ফলে 3 বছর কারাগারে থাকার পর, 3 বছর কারাগারে আটক থাকার পর 7.5 কোটি, তখন বাংলাদেশের লোক ছিল 7.5 কোটি মানুষের মহানায়ক হিসাবে মুজিবের অভ্যুদয় বা আবির্ভাব ঘটে। তিনি অর্থাৎ শেখ মুজিবুর রহমান অধিষ্ঠিত হন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীহীন নেতৃত্ব ও কর্তৃত্বের শীর্ষ স্থানে।
তার রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার ব্যক্তিগত জনপ্রিয়তার প্রভাবে পরিণত হয় পাকিস্তানের সর্ববৃহৎ রাজনৈতিক দলে। 1969 সালের 10 মার্চ শেখ মুজিবুর রহমান আইয়ুব খানের প্রস্তাবিত রাওয়ালপিন্ডি পাকিস্তানের রাওয়ালপিন্ডির গোলটেবিল বৈঠকে যোগদান করেন। তিনি এ বৈঠকে 6 দফা ও 11 দফা দাবির ভিত্তিতে পাকিস্তানের সমস্যা সমাধানের প্রস্তাব উত্থাপন করেন। তৎকালীন ন্যাপ নেতা অধ্যাপক মুজাফফর আহমদ ব্যতীত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আইয়ুব খান মুজিবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে শেখ মুজিব গণতান্ত্রিক সংগ্রাম কমিটি থেকে আওয়ামী লীগকে প্রত্যাহার করে নেন। আইয়ুব খানের গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়ে যায়। এ সময় দেশের উভয় অংশের অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অবস্থা মারাত্মক আকার ধারণ করে। শ্রমিক শ্রেণী বর্ধিত মজুরি বৃদ্ধির দাবিতে মিল, কলকারখানা ও ফ্যাক্টরি ঘেরাও আন্দোলন জোরদার করে। এই ঘেরাও আন্দোলন দ্রুত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার হাতে স্বৈরাচারের গ্রাম্য প্রতিভূ মৌলিক গণতন্ত্রীরা দৈহিকভাবে লাঞ্ছিত এবং কেহ কেহ নিহত হন। একটু বলে দেই, 1962 সালে অর্থাৎ গণ আন্দোলনের আগে আইয়ুব খান এই দুই পাকিস্তানে মৌলিক গণতন্ত্র করেছিল। মৌলিক গণতন্ত্র অর্থাৎ প্রথমে মেম্বার চেয়ারম্যান ভোটে নির্বাচিত হয়, জনগণের ভোটে। এই মেম্বার চেয়ারম্যানরা পরবর্তীতে আইয়ুব খান প্রেসিডেন্টকে নির্বাচিত করে। এই মৌলিক গণতন্ত্রের যারা গণতন্ত্রী ছিল তাদেরকে দৈহিকভাবে লাঞ্ছিত করা হয় এবং কেউ কেউ নিহত হন। এ সময় স্থানীয়ভাবে গরুচোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। তার মানে বাংলাদেশে 1969 সালেও গরু চুরি ছিল, ঘুষখোরি ছিল এবং দুর্নীতি ছিল। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু আজকের নতুন নয়, এটা 1969 সালেও ছিল। এ সময় স্থানীয়ভাবে এটা ওই গরুচোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে বিরুদ্ধে অভিযান শুরু হলো। এ সময় স্থানীয়ভাবে অবস্থার এত দ্রুত অবনতি হতে থাকে যে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যে এবং শিল্প উৎপাদনে সামগ্রিকভাবে স্থবিরতা বা অচল অবস্থা নেমে আসে এবং পূর্ব পাকিস্তানে অরাজকতা বা অ্যানার্কি, নৈরাজ্য বিরাজ করতে থাকে। সরকারের পক্ষে প্রদেশের কার্যাদি পরিচালনায় কার্যত অচল অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার মোকাবেলা করতে পাকিস্তান সেনাবাহিনী আইয়ুবকে আর সমর্থন দিতে রাজি হননি। এই যে বর্তমান পশ্চিম পাকিস্তানে আমরা এখন তো দেখছি যে পাকিস্তানের গণতন্ত্র বলি আর রাষ্ট্র ব্যবস্থা বলি, আর্মিদের ভূমিকা, এই আর্মি আজকে না, সেই 1969 সাল থেকেই এই আর্মিরা পাকিস্তানের সরকারে যারা থাকে তাদেরকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় রাখে। সত্যিকারের গণতন্ত্র 1969 সালে পাকিস্তানে ছিল না, আজকে 2025 সালেও আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে গণতন্ত্র নেই, বা এটাকে ওই জর্জ ডব্লিউ বুশের ভাষায় বলতে ড্যাংলিং ডেমোক্রেসি, মানে দোদুল্যমান ঝুলন্ত গণতন্ত্র চলছে। তো যেহেতু সামরিক বাহিনী আইয়ুব খানকে সমর্থন দিতে রাজি হলো না, তাই বাধ্য হয়ে আইয়ুব খান ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং 1919 সালের 25 মার্চ, এই আবার বলছি 1969 সালের 25 মার্চ আর 1971 সালের 25 মার্চ, তারিখগুলো কিন্তু খেয়াল করেন। 25 মার্চ তিনি সেনাপ্রধান, তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর কবে করলেন? 1969 সালের 25 মার্চ তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন। তো আমার এই চ্যানেলে ইয়াহিয়া খান সম্পর্কে বেশ কিছু মজাদার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা গুগল, উইকিপিডিয়া থেকেও ইয়াহিয়া খানের ব্যক্তিগত জীবন, তার রাষ্ট্রীয় জীবন সম্পর্কে জানতে পারেন। তো যাই হোক, ইয়াহিয়া খান দেশে, আইয়ুব খান কি করলো, 1958 সাল থেকে 69 পর্যন্ত সামরিক শাসন দিয়ে পাকিস্তান চালালো। আবার এই ইয়াহিয়া খান ক্ষমতায় এসে দ্বিতীয়বার সামরিক শাসন জারি করে 1962 সালের শাসনতন্ত্র ও জাতীয় পরিষদকে বাতিল বলে ঘোষণা করে, অর্থাৎ আইয়ুব খান যে মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছিল সেটা বাতিল করে দিল। এভাবে গণ অভ্যুত্থানের ফলে আইয়ুবের 10 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে এবং শুরু হয় যুক্ত পাকিস্তানের শেষ অধ্যায় বা অন্তিম অধ্যায়। তো এই হলো
1969 সালের আমরা 24-এর বিপ্লব, জুলাই আগস্টের বিপ্লব, গণ আন্দোলন ছাত্র জনতার দেখেছি। আর এটা হলো 69 সালের গণ আন্দোলন, ছাত্র জনতার মেহনতি মানুষের গণ আন্দোলনের বিপ্লবটা আমরা জানলাম। তো সংক্ষেপে যদি বলি এই 69 সালের গণ আন্দোলন সম্পর্কে, তাহলে বলতে হয় যে 1968 সালের নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে 1969 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, এই যে মার্চ মাস, 25 সালের মার্চ মাস চলছে, মার্চ পর্যন্ত যে গণ আন্দোলনের সৃষ্টি হয়, তার ফলশ্রুতিতে স্বৈরাচারী আইয়ুব খানের এই স্বৈরাচারী 10 বছর শাসনের পতন ঘটে। ইয়াহিয়া খান দ্বিতীয়বার সামরিক শাসন, সামরিক আইন জারি করে পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত, ক্ষমতায় গেলেও তার পক্ষে যুক্ত পাকিস্তানকে, অর্থাৎ দুই পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, মাঝখানে ভারত, মাঝখানে ডিস্টেন্স মাত্র 1600 কিলোমিটার, এটাকে আর তিনি দীর্ঘদিন টিকিয়ে রাখা তার পক্ষে সম্ভব হয়নি। গণ অভ্যুত্থানের ফলস্বরূপ পূর্ব বাংলার জনমানসে জনগণের যে জাগরণ আসে, তা 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস বিজয়ে সহায়তা করে, বা যেটাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলি, বা যেটাকে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলি, সেটা আওয়ামী লীগ অর্জন করল 1970 সালের নির্বাচনে, এবং সেটা গণ আন্দোলনের ফল। এই বাঙালির স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পর্যবসিত হয়। তো এই 1969 সালের গণ অভ্যুত্থানের ফলে 1970 নির্বায় বা শেখ মুজিবুর রহমান থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপাধিতে ভূষিত হলেন, বাংলাদেশের অবিসংবাদিত নেতায় পরিণত হলেন, এবং এর ফলে আইয়ুব শাসনের, স্বৈরাচারী শাসনের 10 বছরের গদি মসনদ দড়ে চড়ে চলে গেল, আসলো ইয়াহিয়া খান আবার সেকেন্ড টাইম সামরিক শাসন জারি করলেন, কিন্তু তিনিও আর দুই পাকিস্তানকে একসাথে রাখতে পারলেন না। 1970 সালে নির্বাচনে যেটা বোঝা গেল, পূর্ব পাকিস্তানে ল্যান্ডস্লাইড ভিক্টরি আওয়ামী লীগ অর্জন করলো, এবং সেই সাথে এই গণ অভ্যুত্থানের ফলে 1971 সালের 25শে মার্চ বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা চলে আসলো। তো এই হলো 1969 সালের গণ আন্দোলনের ঘটনা, তাৎপর্য এবং এর প্রেক্ষাপট। তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনারা দয়া করে একটু যদি কমেন্ট করেন যে 1969 সালের এই ঘটনাগুলো, এই ঘটনার সাথে 2024-এর জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলন বিপ্লবের কি কি সাদৃশ্য, কি কি বৈসাদৃশ্য রয়েছে, যদি আপনাদের জানা থাকে আপনারা প্লিজ আমার এই ভিডিও লিংকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমরা 24-এর গণ আন্দোলন, গণবিপ্লব, ছাত্র জনতার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছি, 69-এর গণ আন্দোলনের কথা শুনেছি, কিন্তু আজকে আমি একদম মোটামুটি বিস্তারিত নিখুঁত তথ্য দিলাম, যাতে আমরা, যেহেতু আমরা এটা দেখিনি, আমাদের আইডিয়া আসলো। এখন আমরা চেষ্টা করব 1969 সালের গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের ফলে যে আইয়ুব খানের পতন হলো, বাংলাদেশে 2024 সালের ছাত্র জনতার গণ আন্দোলন, গণ অভ্যুত্থান বা বিপ্লবের ফলে সরকারের প্রায় 17 বছর শাসনের পতন হলো। তো দুইটার মাঝে মিল কি অমিল কি? কারণ ইতিহাসের ছাত্র হিসেবে আপনাকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করা শিখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর যে উন্নত দেশ, জাপান, চায়না, কানাডা, এরা কেন উন্নত? এরা ইতিহাসটা তুলনামূলকভাবে আলোচনা করেছে। 69-এর গণ অভ্যুত্থান এবং 2024-এর গণ অভ্যুত্থানের মধ্যে কোনটার ম্যাচিং আছে, কোনটার অমিল আছে, সেটা তারা লক্ষ্য করে, এবং তারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতির শিখরে চলে গেছে। তো যারা এই ভিডিও দেখছেন, যারা জেন জেড এই ভিডিও দেখবেন, আপনারা আমাদেরকে এরকম তুলনামূলক ইতিহাস পাঠ করতে হবে, সেই সাথে আমাদেরকে বিজ্ঞানে, যে আমার হাতের ঘড়ি, এটা আমি কিনেছি, আমি কিন্তু একটা ঘড়ি তৈরি করতে, একটা চেন তৈরি করার ক্ষমতা আমার নেই, এই ঘড়ির চেন তৈরি করা শিখতে হবে। আমরা এই যে এখন মেশিন দিয়ে চুল কাটি, শেভ করি, এগুলো আমাদের বাংলাদেশে তৈরি করা শিখতে হবে। সেটা আমার পক্ষে হয়তো সম্ভব নয়, বাট যারা ইয়াঙ্গার অল্প বয়স, তারা কিন্তু খুব দ্রুতই শিখবে। তো বাংলাদেশ টিকে থাকবে, এটা আমার বিশ্বাস। বাংলাদেশ মিশে যাবে না, পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ ভেনিশ কখনোই হবে না।
বাংলাদেশ টিকে থাকবে এই বিশ্বাস বাংলাদেশের এই 20 কোটি মানুষের প্রতি একজন শিক্ষক হিসাবে আমার আছে। এই বিশ্বাস রয়ে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সুস্থ দেহে সুস্থ মন, এটাই হলো স্বাস্থ্য, এটাই হলো সুস্থতা। সবাই ভালো থাকবেন, ইতিহাসের চর্চা করবেন। বিজ্ঞান এবং প্রযুক্তি, বিজ্ঞানের সাথে প্রযুক্তি বলতে আবার হচ্ছে ঘড়ি তৈরি করাটাই হলো প্রযুক্তি। আমরা বিজ্ঞানের নতুন নতুন কিছু তৈরি করতে পারবো। বাংলাদেশ হারবে না, এতটুকু বলছি। বাংলাদেশ টিকে থাকবে। সবাই ভালো থাকবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ছাত্র জনতার আন্দোলন এটা টিকে থাকবে এই প্রত্যাশায়। বাংলাদেশে এই 69 সালে গরু চুরি ছিল, ঘুষখোর ছিল, এই 69 সালে আর কি ছিল, দুর্নীতিবাজ ছিল। তো সেই দুর্নীতি থাকবে না, ঘুষখোরি থাকবে না, গরু চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। বাংলাদেশ হবে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি দেশ। সবাই ভালো থাকবেন, অসংখ্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।